আরিয়ানকে মিসরাত জানিয়ে দিয়েছে যে শুক্রবারে তার সাথে দেখা করবে, তবে মিসরাত এটা উল্লেখ করেনি সে কি একা যাবে নাকি কাউকে নিয়ে। আরিয়ান ধরে নিয়েছে যে মিসরাত একা আসবে, সেই কারণে মিসরাতকে যেই রেস্টুরেন্টে দেখা করতে বলেছে সেটা পুরোপুরি বুক করে রেখেছে এবং আরবের সহায়তায় অনেক সুন্দর একটা ডেকোরেশনের ডিজাইন ঠিক করেছে। সকাল থেকেই ফুরফুরে মেজাজে আছে আরিয়ান, সেটা তার মুখোপরে স্পষ্ট। বিকালে মিসরাতের দেখা করতে আসার কথা, কিন্তু আরিয়ান দুপুর খানিকটা পার হতেই সেখানে গিয়ে হাজির। পাছে না মিসরাত আবার তাকে না দেখতে পেয়ে চলে যায়। এত কষ্ট করে রাজি করেছে বলে কথা। অপরদিকে মিসরাত সাদমানের গাড়িতে করে ইসরাত আর রেনু আক্তারকে নিয়ে রওনা হয়েছে আরিয়ানের বলা ঠিকানায়। ড্রাইভিং সিটে সাদমান বসেছে আর তার পাশে মিসরাত, পিছনে ইসরাত আর রেনু আক্তার। গাড়িতে ওঠার পর থেকেই ইসরাত মোবাইল ঘাটাঘাটি করতে ব্যস্ত, অন্যদিকে তাকানো যেন বিন্দুমাত্র সময় নেই তার। গাড়ির ভেতর থাকা নিমের গ্লাস ইসরাতের মুখ বরাবর করে রাখা, সেদিকে বেশ কয়েকবার গাড়ি চালাতে চালাতে আর চোখে তাকিয়েছে সাদমান, যা মিসরাতের নজর এড়ায়নি। সবকিছু মিসরাত চুপচাপ লক্ষ্য করে গেলেও কিছু বলল না। আরিয়ানের বলে যাওয়া ঠিকানায় এসে গাড়ি থামালো সাদমান। আশপাশে তাকিয়ে রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছে, কিন্তু যতটুকু চোখ যাচ্ছে তাতে ওই নামের কোনো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে না। কি হলো বলো তো মিসরাত, রেস্টুরেন্ট কোথায়? ঠিকানা যেহেতু এটা বলেছে তার মানে আশেপাশেই কোথাও না কোথাও থাকবে। তুমি এখানেই থাকো, আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখে আসি, আর এরপরে না দেখতে পেলে কাউকে জিজ্ঞাসা করে নিব। তুমি থাকো, আমি যাচ্ছি। না না, কোনো সমস্যা নেই, যাচ্ছি আমি। মিসরাত একটু সামনে এগিয়ে যাওয়ার পর সাদমান পাশ ফিরে দেখল গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে ফোন টিপে যাচ্ছে ইসরাত। রেনু আক্তার সাদমানের পাশেই দাঁড়িয়ে আছেন। আন্টি, উঠতি বয়সের ছেলেমেয়েরা আবেগে চলে বেশি, জানো তো। হঠাৎ এই কথা বলছো কেন? তাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। একটু পরিষ্কার করে বলবে? তোমার ছোট মেয়ের উপর নজর রেখো আন্টি। গাড়িতে ওঠার পর থেকে লক্ষ্য করেছো সমানে মোবাইল টিপে যাচ্ছে। তোমার এতটা খামখেয়ালি হলে কিন্তু চলবে না আন্টি। ঠিক কথা বলছো তো? গটগট করে হেঁটে ইসরাতের পাশে গিয়ে দাঁড়িয়ে সাথে সাথেই তার হাত থেকে মোবাইল ছো মেরে নিয়ে গেলেন রেনু আক্তার। ইসরাত চোখ কুঁচকিয়ে তাকিয়ে আছে। কি হলো আম্মু, ফোন নিয়ে টানাটানি করছো কেন? এসব কি ইস্যু? এভাবে রাস্তা দাঁড়িয়ে ফোন টিপছিস কেন? এত কি গুরুত্বপূর্ণ জিনিস আছে ফোনে যে এখন এই অবস্থা দাঁড়িয়েও তোর ফোন হাতে নিয়ে থাকা লাগবে? আম্মু এসব কোন ধরনের কথা বলছো বলো তো? ফোনে এখন কত কাজ করা যায় তুমি জানো? আর তাছাড়া আজকে কি প্রথমবারের মতো আমি রাস্তায় এসে ফোন হাতে নিয়েছি নাকি? প্রায় সময় তো থাকে ফোন আমার হাতে, আজকে তোমার কি হলো? আমি তো তোর উপর নজর রাখতে পারি না, তাই এমন হয়। নজর? আম্মু তুমি আমাকে সন্দেহ করছো? করতেই পারি, এখন তো তোর উঠতি বয়স, এই বয়সে তো অকাজ কুকাজ হয়। আমি তো এসবের দিকে খেয়ালই রাখিনি, সাদমান বলল বিধায়। সেকেন্ডের মাথায় সামনের দিকে ফিরে তাকালো ইসরাত। ইসরাত তার দিকে তাকানোর প্রায় সাথে সাথেই অন্যদিকে তাকালো সাদমান। ওর দিকে কি দেখছিস? আর এভাবে চোখ বড় বড় করে কেন তাকিয়ে আছিস? ভালো করে শুনে রাখ, এখন থেকে এত ঘন ঘন ফোন হাতে নেওয়া বন্ধ। যখনই ফোনের দরকার হবে তখন আমাকে বা মিসরাতকে তোর পাশে বসে ফোন ঘাটাঘাটি করবি, বুঝেছিস? অন্যদিকে তাকালো সাদমান। রাগে দুঃখে কান্না চলে আসছে ইসরাতের। এখন তো সে ওই মানুষটাকে বিরক্ত করে না, একটা কথাও বলেনি লোকটার সাথে। তাহলে নিজে থেকে এসেছে, লোকটা জামালা পাকাচ্ছে কেন? সাদমান থেকে চোখ ফিরিয়ে রাস্তায় তাকিয়ে ইসরাত দেখতে পেল মিসরাত চলে এসেছে। রেস্টুরেন্টটা একটু সামনে, আমি দেখে এসেছি। গাড়িতে বসো সবাই, গাড়ি যেহেতু আছে হাঁটার মানেই হয় না। রেস্টুরেন্ট অনেক বড় ছিল। মিসরাত আশ্চর্য হয়ে গেল তখন, যখন রেস্টুরেন্টে ঢোকার পর কাউকে দেখতে পেল না। আরিয়ানকে ফাজলামো করলো নাকি তার সাথে? ওই ছেলে কোথায়? আম্মু তোমরা বসো, রেস্টুরেন্টে তো কয়েকজন ওয়েটার আছে, আমি একজনকে জিজ্ঞেস করে আসছি। ওয়েটারকে জিজ্ঞেস করায় ওয়েটার আমতামতা করে আঙ্গুল দিয়ে ইশারা করে ওয়াশরুম দেখিয়ে দিল। ওয়াশরুমের কাছাকাছি যাওয়ার পরেই মিসরাত আরিয়ান আর একটা মেয়ের কণ্ঠ শুনছিল।
মেয়েটা বিমোহিত কণ্ঠে কি জানি বলছে। দরজা আবজা দেওয়া ছিল। দরজা খোলার আগেই মিসরাতের হাত খানিকটা কাঁপছিল। তবে দরজা পুরোপুরি খোলার পর সে যা দেখলো তাতে তার চক্ষু চরক গাছ। অল্প বাসন এক নারীর সাথে খুব কাছাকাছি অবস্থায় আছে আরিয়ান। সেই নারীকে তার বুঝতে মিসরাতে দেরি হয়নি। হ্যাঁ, মেয়েটি মোনা। আরিয়ানের হাত ধরে রেখেছে সে। দরজা খোলার পর আরিয়ান ইসরাতকে দেখতে পেয়েই মুখে একটা মিশ্র প্রতিক্রিয়া ভেসে উঠল তার। সে খুশি, কারণ মিসরাত এসেছে। তবে যতটা না খুশি তার থেকে বেশি চিন্তিত, কারণ মিসরাত এমনিতেই তার উপর রেগে আছে। এখন আবার ভুল বুঝবে না তো? আরিয়ানের ধারণা সত্যি প্রমাণ করে দিয়ে মিসরাত অশ্রুশক্তি নয়নে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। এরপর ঠোঁট কামড়ে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। টেবিলে সাদমান, ইসরাত আর রিনু আক্তার বসেছিলেন মিসরাতের অপেক্ষায়। তবে তাকে এভাবে দৌড়ে বের হয়ে যেতে দেখে তারা এক একজন যেন বোকা বনে গিয়েছে। মিসরাতের পেছু পেছু তারাও ছুটল। গাড়ির সামনে এসে মিসরাত মুখে হাত দিয়ে কাঁদছিল। আপু কি হয়েছে, এভাবে দৌড়ে এলি কেন তুই? আমি বাসায় যাব। সাদমান প্লিজ বাসায় নিয়ে চলো। কি হয়েছে সেটা তো বলবে মিসরাত। হালকা উচ্চ স্বরে মিসরাত চেঁচিয়ে উঠে বলল, এত প্রশ্ন কিসের তোমাদের? বলেছি না আমি বাসায় যাব। তোমরা না গেলে এখানেই থাকো, আমি চললাম। মিসরাত বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। সাদমান তার পিছু নিয়ে সেখানে যাবে তার আগেই পিছন থেকে দৌড়ে এসে মিসরাতের সামনে চলে গেল আরিয়ান। ঝটপট তার বাম হাত আগলে ধরে তাকে আটকালো। মিশু, আমার কথাটা শোনো মিশু, একটাবার আমার কথা শোনো। হাত ছাড় আমার। না মিশু, আমি তোমাকে এখানে ডেকেছিলাম আমাদের মধ্যে দূরত্বের কারণ যেই সব ঘটনাগুলো তা পরিষ্কার করতে। এখন এখানে এসে তুমি আমাকে উল্টো ভুল বুঝে যেতে পারো না মিশু। তোকে হাত ছাড়তে বলেছি আমি। ভুলে যাস না এটা রাস্তা। তুই কে, তুই কি সেটা আমি কিন্তু গ্রাহ্য করব না এখন। যথেষ্ট শান্তরূপ দেখেছিস আমার। আমি সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, করতে পারি না। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তোকে সেদিনই চড় মারতো, যেদিন তুই তোর গাড়িতে আমাকে তুলে নিয়ে গিয়েছিলি। কিন্তু আমি কিচ্ছু করিনি। তবে আমিও একটা মানুষ, আমারও খারাপ লাগা আছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আবারও বলছি, হাত ছাড়। বলো মিশু, আমাকে যা ইচ্ছে হয় তাই বলো। মারবে আমাকে? রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে মারবে? তো মারো, আমি কিছু বলবো না। শুধু আমার কথাটা একবার শুনে যাও। নিজের হাত একটা ঝটকায় ছাড়িয়ে শরীরের সর্বশক্তি দিয়ে আরিয়ানের ডান গালে একটা চড় মারল মিসরাত। অসভ্য নোংরা জানোয়ার কোথাকার! নিজের মায়ের নামে মিথ্যে কসম কাটতে তোর এতটুকু বাদলো না বিবেকে? শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণ করার জন্য ওই অসুস্থ বয়স্ক মহিলাটার নামে কসম কাটলি? তবে কি জানিস তো, ধর্মের কল বাতাসে নড়ে। এত কিছু করেও, এত মিথ্যা বলেও শেষ পর্যন্ত ধরা পড়েই গেলি। আমি একটু আগেই চলে এসেছি, তাই না? মোনাকে রেস্টুরেন্ট থেকে চলে যেতে বলার সময়টুকুও দেইনি, তাই না? তোর প্রাইভেসি নষ্ট করেছি, তাই না? আমি মোনাকে এখানে ডাকিনি মিশু, বিশ্বাস করো আল্লাহর কসম। চুপ, একদম চুপ। মায়ের নামে কসম কেটে মন ভরেনি, এখন এসেছিস আল্লাহর নামে কসম কাটতে? তোর জিভ খসে পড়ে না কেন? মিশু, রিনু আক্তার বুঝতে পারলেন অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। কিছু একটা ঘটেছে। নয়তো মিসরাত এভাবে রেগে যাওয়ার মতো মেয়ে না। উনি তাড়াহুড়া করে মিসরাত আর আরিয়ানের মাঝখানে এসে দাঁড়ালেন। আমার মেয়ের জীবন থেকে সরে যাও। তোমাকে আমি এমনিতেই আমার মেয়ের জীবনে আসতে দিতাম না, কিন্তু মিশু বলল তুমি নাকি তোমার মায়ের নামে কসম কেটে বলেছ। তাই মিশুর কথা আমি রাজি হয়ে আমি এবং আমরা এসেছি। তোমরা আমাদের পূর্ব পরিচিত মানুষ ছিলে। তোমার মা জহুরা বেগম খুবই ভালো মনের মানুষ। আপার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। যদিও এখন এই সব কিছু অতীত, আমি ভাবতে পারছি না তুমি তোমার মায়ের নামে মিথ্যা কসম কাটলে। এত কিছু করার পরও তুমি কিভাবে আশা করো যে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব? চলে যাও, আর কখনো আমার মেয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি। মিসরাতকে গাড়িতে উঠতে বলে রিনু আক্তার নিজেও উঠতে নিলেন গাড়িতে। তখনই রাস্তায় সবার সামনে ওনার পায়ে ধরে ফেললো আরিয়ান। আন্টি প্লিজ আন্টি, এভাবে বলবেন না। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি আন্টি। আমি কি করে তার নামে মিথ্যে কসম কাটবো? ওই দিন মিশু আমার কথা কোনো মতে বিশ্বাস করছিল না, তাই বাধ্য হয়ে আমার আম্মুর কসম কাটতে হয়েছে।
কিন্তু বিশ্বাস করুন আন্টি, আমি একটু মিথ্যে বলিনি আম্মুর কসম কেটে। নিজের পা ঝাড়া দিয়ে ছাড়ে নিলেন রেনু আক্তার। নুসরাত ইতিমধ্যে গাড়িতে উঠে বসে গিয়েছে। রেনু আক্তার তার পাশে গিয়ে বসে পড়লেন। আরিয়ান আবারও দৌড়ে গাড়িতে নুসরাত যে পাশে বসেছে সে পাশে চলে গেল। মিশু, আমি আমার সব কিছু ছেড়ে এইখানে এসে পড়ে আছি শুধু তোমার কাছে আমার অতীতের অবস্থানটা একটু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। এতটা নিষ্ঠুর হয়েও না মিশু। আরিয়ান কথা বলতে বলতেই ইসরাত গাড়িতে উঠে বসে গিয়েছে এবং সাদমান গাড়ি ছেড়ে দিয়েছে। আরিয়ান কথাটা শেষ করার পরপরই গাড়ি তার চোখের সামনে দিয়ে চলে গেল। হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ল আরিয়ান। নিজের কাছে নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছে। বাম হাতে চোখ দুটো ডেকে রেখে কেঁদে যাচ্ছে আরিয়ান। রাস্তার সবাই এখন সেদিকে তাকিয়ে আছে প্রবল কৌতূহল নিয়ে। পুরোটা ঘটনা তারা শুরু থেকে দেখে এসেছে। একজোড়া পা এরই মধ্যে দৌড়ে আসলো আরিয়ানের কাছে। আরিয়ান, রাস্তায় বসে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? নুসরাত কোথায়? আসেনি? আরিয়ান কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এর মধ্যে এতক্ষণ যাবৎ সবকিছু লক্ষ্য করে যাওয়া একজন পথচারী বললেন, একটা মেয়ে ওনাকে চড় মেরেছে, কড়া ভাষায় শাসনও করেছে। মেয়েটির আম্মুকে দেখলাম ওনাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। উনি নাকি ওনার মায়ের নামে মিথ্যা কসম কেটেছেন। আরাব পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা হলেও আন্দাজ করতে পারছে কি হয়েছে ঘটনাটা। মূলত পুরোটা সময় আরিয়ানের সাথে থাকলেও নুসরাত আসার একটু আগে আরাব চলে গিয়েছিল রেস্টুরেন্ট থেকে। কারণ সে ভেবেছিল নুসরাত একা আসবে আর তাদের দুজনকে একটু স্পেস দেওয়া দরকার। সেখানে আরাবের থাকাটা ভালো হবে না, তাই রেস্টুরেন্টের আশেপাশেই সে একটু হাঁটাহাঁটি করছিল। হঠাৎ লক্ষ্য করলো আরিয়ান রাস্তায় বসে কাঁদছে। তখনই সে সেখানে চলে এলো। আরিয়ান, এভাবে বসে কেঁদে কোনো লাভ হবে না, তাও মাঝ রাস্তায়। সবাই দেখেছে আরিয়ান, এভাবে রাস্তার মানুষের কাছে নিজেকে হাসির পাত্র বানিয়ে ফেলিস না। উঠে পড়, আয় আমার সাথে। আরাবের কথা শুনে আরিয়ান চোখ থেকে হাত সরালো। আরাব বেশ খানিকটা ভয় পেয়ে গেল, কারণ রাগে এবং কান্নায় আরিয়ানের চোখ দুটো ঐশ্বর লাল হয়ে গিয়েছে। নিজের হাত কামড়ে ধরল আরিয়ান। আরিয়ান, আমার সাথে আয়। তুই আবারও উত্তেজিত হয়ে পড়েছিস। এটা তোর বাসা না আরিয়ান, রাস্তাঘাটে পাগলামো করিস না। মোনা, শুধু এতটুকু উচ্চারণ করেই আরিয়ান আবারও রেস্টুরেন্ট বরাবর চলে গেল। রেস্টুরেন্টে গিয়ে দেখলো চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে হাতে একটা গ্লাস নিয়ে তাতে বিয়ার ঢেলে একটু একটু করে চুমুক দিয়ে হাসি ভঙ্গিতে সেটা খাচ্ছে মোনা। আরিয়ান তার সামনে গিয়ে দাঁড়ানোর পর গ্লাস টেবিলে রেখে মোনা কেবল উঠতে যাবে তার আগে তার চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চেয়ার থেকে তাকে উঠিয়ে দাঁড় করালো আরিয়ান। মোনা কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি অনেকগুলো চড় মারল তার দুগালে। ঠোঁটে বাম দিকে একটু কেটে গিয়েছে মোনার, হালকা রক্ত পড়ছে সেখান থেকে। আবারও তার চুল ধরে টেবিলে ক্রমাগত মাথা ঠেকিয়ে বাইরে দিতে লাগলো আরিয়ান। চিৎকার করে যাচ্ছে মোনা। কেউ আছো ওয়েটার? দেখতে পাচ্ছ না আমাকে মারছে? একজন ওয়েটার সামনে এগিয়ে আসলে ডান পা দিয়ে তার পেট বরাবর একটা লাথি মারলো আরিয়ান। আঘাতে আঘাতে মোনার কপাল ফেটে গেছে। এবার মোনাকে ছেড়ে আশপাশে খোঁজাখুঁজি করতে লাগলো আরিয়ান। মোনা কয়েক ফুটটা ডুব গেলে আর কালম্বি না করে দৌড়ে পালাতে নিল, তবে তার আগেই আবারও তাকে টেনে ফেললো আরিয়ান। এবার মোনার চোখ দুটো সত্যি বড় হয়ে গিয়েছে ভয়ে। প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম, কারণ আরিয়ানের হাতে একটা চাকু। মোনা বুঝতে পারলো আরিয়ান তাকে মারার উদ্দেশ্য নিয়ে এসেছে। তার চিৎকার চেঁচামেচি করা আরো বেড়ে গেল। বাঁচাও, মরে গেলাম আমি, হেল্প! আরিয়ান তার গলা বরাবর চাকু নিয়েছে সবে। এরই মধ্যেই আরাব এসে তাকে পেছন থেকে ধরে ফেললো। আরিয়ান, পাগলামো বন্ধ কর। আমাকে ছাড় আরাব, নয়তো আমি ভুলে যাব তুই কে। খুনাখুনি করা কোনো সমাধান নয় আরিয়ান। প্রকাশ্য একটা মেয়েকে জানে মেরে ফেলতে চাইছিস তুই। বুঝতে পারছিস তুই কি করতে চাচ্ছিস? আরিয়ানকে কোনোভাবেই কিছু বলে মানাতে পারছে না আরাব, আর না পেরে তার হাতে টান দিল। একটু ছাড়া পেতেই সেখান থেকে দৌড়ে পালালো মোনা।
প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারাটা এখন তার জন্য সবচেয়ে বড় ব্যাপার। মোনা চলে গেলে আরিয়ানের রাগ আরও বেড়ে যায়। তার হাত থেকে চাকু ফেলে আরাপ নিজের শার্টের কলার আঁকড়ে ধরে আরিয়ান। তোর সাহস হলো কি করে ওই মেয়েকে বাঁচানোর? হ্যাঁ, আমি ওই মেয়েকে নয়, তোকে বাঁচিয়েছি আরিয়ান। তোর দিকে তাকিয়ে আন্টি আঙ্কেল বসে আছে, তোর জেলে পড়ে সারা জীবন কাটানোর লাগে। তাহলে ওনাদের কি হবে একটু ভেবে দেখেছিস? মোনা কি করেছে আমি জানি না, কিন্তু তাকে শাস্তি দেওয়ার কোনো কোনো উপায় আমরা অবশ্যই বের করব। তাই বলে তুই নিজেকে খুনিদের কাতারে ফেলতে যাবি কেন? আমার শেষ চেষ্টাও ব্যর্থ হয়ে গেল আরব। মিশু আর আসবে না কখন আমার কাছে। শান্ত হ আরিয়ান, খুলে বল আমাকে কি হয়েছে। মিশুর জন্য অপেক্ষা করছিলাম আমি। তুই চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি একটু ওয়াশরুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেখানে গিয়ে দরজা বন্ধ করার আগেই হুট করে মোনা কোথা থেকে জানি চলে আসলো। আমার কাছাকাছি ঘেঁষছিল বারবার। আমি যেভাবে পারছিলাম তাকে দূরে সরিয়ে রাখছিলাম, কিন্তু আমি তাকে যত দূরে সরাচ্ছিলাম সে তত কাছে চলে আসছিল। আমাকে সিডিউস করার চেষ্টা করছিল। এর মধ্যেই মিশু চলে এলো আর আমাদের ওই অবস্থায় দেখে দৌড়ে চলে গেল। আমি অনেকবার চেষ্টা করেছি আটকানোর, কিন্তু কেউ আমার কথা শোনেনি আরব, কেউ না। আমি এখন কি করব আরব? আমি এখন কি করব? ওই মেয়ে কি তোকে তাহলে প্ল্যান করে এরকম করেছে? সে কি করে জানবে আজকে তুই কোথায় আসবি? সে কি করে জানবে আজকে এখানে মিশরাত আসবে? সে কি করে একেবারে সক্ষম সময়ে চলে এলো গন্ডগোল বাঁধাতে? হঠাৎ করেই সমস্ত রাগ দূরে ঠেলে আবারও কান্না করতে শুরু করলো আরিয়ান। চেয়ারে বসে পড়লো কাঁদতে কাঁদতে। আরাবের মনে একঝাঁক প্রশ্ন, কিন্তু আরিয়ান এখনো কোনো কিছু চিন্তা করার অবস্থায় নেই। তীব্র আর্তনাদ ছাড়া আর কিছুই আসছে না তার ভেতর থেকে। একেবারে অন্তর সারাশূন্য লাগছে। নিসরাতকে কি সে পাবে না? নিজের ভুলে প্রায়শ্চিত্ত করা একটা সুযোগ দেবে না জীবনে তাকে? রাত এখন প্রায় 11:30। নিসরাত চুপচাপ অন্য পাশে গিয়ে শুয়ে আছে বিছানায়। সবসময় ইসরাত আসা পর্যন্ত মিসরাত অপেক্ষা করে। ইসরাতকে আগে ঘুম পাড়িয়ে দেয়, এরপর সে ঘুমায়, কিন্তু আজকে এমনটা হলো না। ইসরাত রুমে এসে মিসরাতের এই অবস্থা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজে থেকেই মিসরাতের পাশে গিয়ে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। পিঠে মুখ গুজে জিজ্ঞেস করলো, আপু, মনটা বেশি খারাপ তোর? ওই লোকটার জন্য কেন মন খারাপ করে রেখেছিস আপু? কেন ভাবছিস ওই লোকের কথা? সে তোর কোনো প্রকারের অনুভূতির ভাগিদার হওয়ার যোগ্যতা রাখে না। আমি শুধুমাত্র আন্টির কথা ভেবে গিয়েছিলাম রে, বিশ্বাস কর, মায়ের নামে মিথ্যা। ওই অমানুষটা সব পারে আপু। আমার তো আফসোস হচ্ছে তুই একসময় ওই লোকটাকে ভালোবেসেছিলি বলে। আপু, নিজেকে শক্ত কর, ভুলে যা আজকে কি হয়েছে। নিজেকে শক্ত করেই রেখেছি ইস্যু, তবে আজকে কি হয়েছে তা কখনোই ভোলা সম্ভব নয় আমার জন্য। আপু, একটা জিনিস ভেবে দেখেছিস? কি? সুদবোধ হয়ে গিয়েছে কিন্তু। মানে বুঝলাম না। আজ থেকে 5 বছর আগে মাঠ ভর্তি মানুষের সামনে আরিয়ান হক তোকে অপমান করেছিল, আর আজ 5 বছর পর রাস্তায় এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আরিয়ান হক নিজে অপমানিত হয়েছে। শুধু তাই না, তোর হাতের চর অবধি খেয়েছে। একেবারে সুদে আসলে হিসেব মিটে গিয়েছে। আমি এরকম সদ্বোধ চাইনি ইস্যু। কারোর সাথে খারাপ ব্যবহার করা বা কারোর মনে কষ্ট দিয়ে কথা বলার বৈশিষ্ট্য আমার ছোটবেলা থেকেই নেই, কিন্তু আজকে কি হলো বুঝলাম না। নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারিনি। এটা একদম ঠিক বলেছিস আপু। আমি তো পুরো শকড হয়ে গিয়েছিলাম তোর ব্যবহারে। মনে মনে ভাবছিলাম, এটাই কি আমার আপু? সত্যি এরকম রূপ তোর কখনো আগে দেখিনি আমি। শুয়ে থেকেই ইসরাতের দিকে ফিরে গেল মিসরাত। ইসরাত আরেকটু ঘেঁষে চলে গেল তার বোনের কাছে। মিসরাত হেসে ইসরাতের চুলে বিলি কেটে দিতে লাগলো। তোর ট্যুরে মোট কয়দিনের মতো সময় লাগবে? তোকে ছাড়া তো আমার ভালো লাগবে না। এই তো আপু, 3 দিন। জানিস, আমি প্রচুর এক্সাইটেড। প্রথমবারের মতো ফ্রেন্ডসদের সাথে কোথাও এত দূরে ঘুরতে যাচ্ছি। আব্বু আম্মু তো আমাকে ছাড়তে রাজি হয় না। এবার ভাগ্যিস তুই রাজি করাতে পেরেছিলি। সব সময় বান্ধবীদের সাথে থাকবি, একা কোথাও যাবি না কিন্তু ভুলেও। আচ্ছা বাবা, আচ্ছা।
আমি ছোট বাচ্চা না তো আপু। তুই আব্বু আম্মু আমাকে ক্লাস 2 এর বাচ্চার মতো ট্রিট করিস। তুই আমাদের কাছে বাচ্চাই। হঠাৎ এর মধ্যে দরজায় নক করার শব্দ এলো। শোনা গেল রেনু আক্তারের কণ্ঠ। দরজা খুলতো। আম্মুর হঠাৎ কি হলো রে? জানি না তো আপু, আমি গিয়ে দেখে আসছি। ইসরাত দরজা খোলার সাথে সাথে হুড়মুড়ি রুমে ঢুকলেন রেনু আক্তার। ইসরাতের হাতের দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে আম্মু? কোনো সমস্যা? তোর ফোনটা কোথায় এসো? ফোন তো সাইলেন্ট করে রেখে দিয়েছি টেবিলের উপরে। কেন? দেখি সর আমার সামনে থেকে, মিশুর সাথে কথা আছে। ইসরাতকে পাশ কাটিয়ে মিসরাতের পাশে গিয়ে বসলেন রেনু আক্তার। আম্মু আপু কিছু বলেছে? আব্বুর কিছু হয়নি তো? এত রাতে তোমার কি দরকার পড়লো? ইস্যুর ফোনে সবসময় নজর রাখবি। দু বোন একসাথে বলে উঠল। কি? এই ইস্যু, তুই চুপ থাক। মিশু, ইস্যুর বয়সটা কিন্তু ভালো যাচ্ছে না। খুবই সাবধানে থাকার সময় এটা। ইস্যুকে দেখাশোনা রাখতে হবে আমাদের। সাদমান আমাকে আজকে সব বলে দিয়েছে বুঝিয়ে। মিসরাতের মুখ হা হয়ে গেল আর ইসরাত রাগে এক একবার জ্বলে উঠল। চিৎকার করে বলল, সাদমান কে আম্মু? সাদমান কে? সে তোমার ছেলে হয়? তোমার ভাইয়ের বোনের ছেলে হয়? আব্বুর ভাই বোনের ছেলে হয় নাকি মেয়ের জামাই হয়? আমাকে নিয়ে পরামর্শ দেওয়ার কে সে? সে আমাদের শুভাকাঙ্ক্ষী। যা বলবে সে আমাদের ভালোর জন্যই বলবে, এটা আমার বিশ্বাস। তোমার বিশ্বাস নয়, বলো অন্ধবিশ্বাস। আমি তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, আপুর কথা শুনবো, ব্যাস। এর বাইরে আর কারোর কথা শুনতে আমি বাধ্য নয়। কিন্তু তোমরা অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে আমাকে উপদেশ দেবে, সেটাও আমি মানব না। তো ট্যুরে শুনেছি গার্জিয়ান অ্যালাউ করে। হ্যাঁ তো আম্মু, আম্মু প্লিজ তুমি আবার আমার সাথে যেতে চেও না? ওইদিকে ফ্রেন্ডরা একসাথে মজা করবো তো আম্মু। আমি কেন যাব? আমি গেলে বাসা সামলাবে কে? রান্না করবে কে? মিশুকে খাওয়াবে কে? সারাদিন মেয়েটা খাটাখাটনি করে অফিসে। তো আব্বু এখন নিজের চাকরি ফেলে আসবে? এত সময় তোর আপুর নেই। সপ্তাহে একবার একদিনের জন্য আমাদের দেখতে আসবে, সেটা পারে না। আর তোর সাথে ঘুরতে যাওয়ার জন্য আসবে। তো কি আপু যাবে? একটু আগে বললাম যে শুনিসনি? মিশু অফিসে যাবে, তাই রান্না বাড়া করা লাগবে আমার। আমার থাকা লাগবে। তো যাবেটা কে? সাদমান। মিসরাত শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেল আর ইসরাত দাঁড়ানো থেকে খাটে বসে পড়ল। মিসরাতের মুখ হা করার আকার আরো বড় হয়ে গিয়েছে। কোনো মতে প্রশ্ন করলো, আম্মু তোমার কি রাত বিরেতে শরীর খারাপ করলো নাকি? হ্যাঁ, কি আবল তাবল বলছো? আবল তাবল না, সাদমান বলেছে ইস্যুকে একা ছাড়া ঠিক হবে না। আর যদি ট্যুরে গিয়ে তার কলেজের কোনো ছেলের সাথে পালিয়ে যায়, সাদমান না বললে তো এই ভয়ঙ্কর কথাটা আমার মাথায় আসতো না। ধপাস করে একটা শব্দ হলো। রেনু আক্তার আর মিসরাত ফিরে তাকিয়ে দেখলো কিছুই হয়নি, শুধু মাথা উল্টে বিছানায় পড়ে গেছে ইসরাত। এত বড় মেন্টাল শক বোধহয় বেচারি মস্তিষ্ক সহ্য করতে পারেনি। একেবারে ধপাস। সাদমান 3 দিনের ছুটি ম্যানেজ করবে কিভাবে? 3 দিন নয় তো, 1 দিনের করবে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিস, তোদের তো শুক্র শনিবার এমনিতেই বন্ধ, শুধু রবিবার ছুটি নিচ্ছিস। কিন্তু আমি যতটুকু শুনেছি ইস্যুর রবিবারের বাসায় পৌঁছাতে রাত হবে। পরের দিন আবার অফিস করতে যাবে কেন সাদমান? এত ধকল কেন নিজের উপর নেবে সে? সেটা আমি কি জানি? আমাকে ফোন করে যা বললো আমি তো তাই বললাম। এখন আমি যাই, তবে তোকে আবারও বলে রাখছি, ইস্যুর ফোন কিন্তু চেক করিস। রেনু আক্তার চলে গেলেও মিসরাত এখনো আগের জায়গায় দাঁড়িয়ে। সাদমান এসব কি রহস্যময় কাহিনী তৈরি করেছে এটা? দরজা লাগিয়ে রোবটের মতো হাঁটতে হাঁটতে ইসরাতের পাশে গিয়ে বসলো মিসরাত। সে নিজেও এখনো শখের মধ্যে আছে। মৃদু কণ্ঠে রাখলো, ইস্যু শুনেছিস আমার কথা? জ্ঞান কি পুরোপুরি হারিয়েছিস? ইসরাতের থেকে কোনো সারা শব্দ না পেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিসরাত স্বগতিক করলো। বুঝেছি, পানির ছিটা দিতে হবে। বেশ কয়েকবার চোখে পানি পড়ায় মিটমিট করে চোখ খুলে তাকালো ইসরাত। আমি কোথায় আছি আপু? জানি না রে, আমিও কোথায় আছি বুঝতে পারছি না। কেমন যেন অবিশ্বাস্য কাজ কারবার করছে সাদমান। আম্মু সত্যি এসেছিল আপু, স্বপ্ন দেখছি না তো? দুজনে একসাথে
এক রুমে বসে একই স্বপ্ন দেখার নজির আমি এখনো দেখিনি আর শুনিও নি। বাস্তবে বোধহয় আছি। চল একজন আরেকজনকে চিমটি মারি। চিমটি মারার দরকার নেই, ফোন করলে সব পরিষ্কার হয়ে যাবে। এক লাফে উঠে বসলো ইসরাত, যেন হুট করেই তার ভেতর উত্তেজনা বেড়ে গিয়েছে। ঠিক বলেছিস তো আপু, কল দিয়ে আমার কাছে ধরিয়ে দে। এসব কি রসিকতা করছে নাকি? অদ্ভুত তো। মিসরাত সাদমানের নাম্বারে ডায়াল করে ইসরাতের হাতে দিয়ে দিল। ফোন নিয়ে বারান্দায় চলে গেল ইসরাত। আবার পাছে না রেনু আক্তার সাদমানের সাথে কথা বলতে শুনে ফেললেন। প্রথমবারে ফোন ধরেনি সাদমান, পরের বার রিসিভ করলো। হ্যাঁ মিসরাত বলো, ওয়াশরুমে ছিলাম তাই ধরতে পারিনি। এইসবের মানে কি? তোমার বয়স অন্যরকম লাগছে কেন মিসরাত? আর এতটা রেখে আছো কেন? আর কোন সবের মানের কথা জিজ্ঞেস করছো? আমি মিশরাত না, ইশরাত। আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার পেছনে পড়ে আছেন কেন এইভাবে? অযৌক্তিক কথা কেউ তোমার থেকে বলতে শিখুক। আমি আমার রুমে, আমার বাসায় শুয়ে আছি। তোমার পিছনে কখন পড়লাম? তোমার আশেপাশে কোথাও আমি আছি কি? একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আমার আম্মু আপনাকে বিশ্বাস করে বলে তাকে আমার ব্যাপারে যাচ্ছে তাই পরামর্শ দেবেন? আমার ফোন এখন হাতে নেওয়ার মানে আম্মুর পাশে বসে থাকা। একটু আগে আপুকে বলে গেল নজর রাখতে, আবার আমার সাথে ট্যুরে যাবেন বলে আপনি নাকি বলেছেন। আপনার কি কাজকর্মের এতটাই অভাব পড়েছে? আমি কি করব আর কি করব না সেটা আমি ঠিক করব, তুমি না। আপনি কি করেন না করেন সেটা কি আমি দেখতে চাই নাকি? কখনো বলেছি কিছু আপনার বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই? কিন্তু এখানে ব্যাপারটা আমাকে নেই, তাই আমার তো কথা বলতেই হবে। আপনাকে আমার বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে? কামরুল নামের ছেলেটা তোমাকে ইদানিং ফোনে ডিস্টার্ব করছে, সেটা তুমি কাউকে বলনি কেন? হতবত খেয়ে ফোন কান থেকে নামিয়ে এবার সাদমানের নাম্বারটা চেক করে আবারও ফোন কানে লাগালো ইসরাত। এখন গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সেটা আপনার না ভাবলেও চলবে। সত্যি সত্যি যেদিন ঠ্যাং খুঁড়া করে দিব সেদিন বুঝবি বেয়াদব। একদম এরকম দুঃসাহস দেখাতে যাবেন না। আমাকে বকা দেন কোন সাহসে আপনি? বয়সে আপনার থেকে অনেক ছোট হতে পারি, তাই বলে যেভাবে মনে চায় সেভাবে আপনি আমার সাথে কথা বলতে পারেন না। ভবিষ্যতে আর কখনো যদি আমার সাথে গলাবাজি করতে আসেন তো দেখবেন আমি কি করি। দেখা যাক কে কি করে, কালকে সকাল পর্যন্ত অপেক্ষা কর। কি হলো রে ইস্যু? সাদমান কিছু বলেছে তোকে? কয়েকদিন পেছন পেছন ঘুরঘুর করেছিলাম বলে এখন মাথায় উঠে গিয়েছে। তোর এই বন্ধু শোনাপো, তুই ওই সাদমান হাসানকে বলে দিবি যাতে আমার সাথে লাগতে না আসে। তোর এই বন্ধু এখন আদা জল খেয়ে আমার পেছনে পড়েছে, গোয়েন্দাগিরি শুরু করেছে। কি গোয়েন্দাগিরি? আরে কামরুল আমাকে কি বললি? থেমে গেলি কেন? কামরুল কে? সে তোকে কি করেছে? আপু কিছু না, আসলে হয়েছে কি। মিথ্যে বলার চেষ্টা করবি না ইস্যু, যা সত্যি তাই বল। কে কামরুল? আপু টেনশন করিস না প্লিজ, তোরা সবাই চিন্তা করবি দেখে আমি আরো বলতে চাইনি। আরে কামরুল কেউ না, আমার কলেজে পড়ে আর কি একটা ছেলে। প্রথম প্রথম কয়েকদিন আমার পেছনে আঠার মতো লেগেছিল, ভেবেছিলাম তখন তোদের বলবো। এরপর কি হলো কে জানে, নিজেই সরে গেল। ট্যুরে যেহেতু আমাদের কলেজে সবাই যাচ্ছে তাই সেও যাবে। আমার নাম্বার কিভাবে জোগাড় করেছে কে জানে, হয়তো ক্লাসমেট কোনো মেয়ে থাকে। এখন আবার 2-3 দিন যাবৎ ফোন দিয়ে আসছে আমাকে। এত বড় কথা তুই আমাদের কাউকে বললি না কেন? এটা সিরিয়াস কিছু নয় তো আপু, ঠিক হয়ে যাবে সব। এই ছেলের 2 দিন পর পর পাগলামি শুরু হয়, কয়েকদিন পাগলামো করে আবার ঠিক হয়ে যায়। তোকে অন্য সব ক্ষেত্রে সাপোর্ট করলেও আমি এই ক্ষেত্রে সাপোর্ট করতে পারলাম না ইস্যু। ব্যাপারটা সিরিয়াস কিছু হোক বা না হোক, তোর উচিত ছিল অন্তত পক্ষে আমাকে একটাবার বলার। আব্বু এখানে থাকে না ইস্যু, পুরুষ সদস্য বলতে কেউ নেই এই পরিবারে। তাই তোকে ওই ছেলে যদি টার্গেট করে বসে থাকে তাহলেও কিন্তু আমি অবাক হব না। তুই ট্যুরে যাবি না। আপু আমি তোর দায়িত্ব নিয়ে আব্বু আম্মুকে রাজি করিয়েছি, কিন্তু এই ঘটনা তো আমি জানতাম না, তাহলে কখনো রাজি হতাম না। বান্দরবন কতটা দূর এখান থেকে, হুট করেই তো আমি ছুটে যেতে পারবো না।
আপু সেখানে টিচার্সরা থাকবে, আমার মতো অনেক মেয়ে আছে, আমি তাদের সাথে থাকবো। কামরুল আমার সাথে কথা বলার সুযোগই পাবে না। প্লিজ আপু, আমি অনেক দিন থেকে একটা সফরে যাওয়ার ইচ্ছা মনে পোষণ করে আসছি, এখন এভাবে তীরে এসে তরি ডুবিয়ে দিস না প্লিজ। আমি তোকে নিয়ে চিন্তায় থাকবো ইস্যু। তোর চিন্তায় চিন্তায় থেকে আমার ঘুম হবে না, কাজে মন বসবে না। প্লিজ আপু প্লিজ, আমি তোকে ঘন্টায় ঘন্টায় ফোন দেবো, প্রমিস। হুম, তাতেও হবে না। আমি জানি না সাদমান কেন তোর সাথে যেতে চাইছে, তবে এবার সাদমানের সাথে আমি একমত। তোর যদি ট্যুরে যাওয়া হয় তাহলে সাদমান তোর সাথে যাবে, নয়তো তোর যাওয়া বন্ধ। ইসরাত আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মিসরাত প্রশ্রয় দেয়নি। ইসরাতকে বিছানায় নিয়ে এসে প্রথমে শাসন করেছে, এরপর নিজেই ঘুম পাড়িয়ে দিয়েছে। ইসরাত ঘুমিয়ে যাওয়ার পর অন্য ভাষায় ফিরে মিসরাত ঘুমাতে নেবে তার আগেই ফোন প্রাইভেট করলো তার হাতে, নিয়ে দেখলো আরিয়ান ফোন দিচ্ছে। দ্বিতীয় কোনো চিন্তা মাথায় না এনে সরাসরি ফোন অফ করে দিল মিসরাত। যথেষ্ট হয়েছে, আর না। আর সে কথা বলতে চায় না আরিয়ানের সাথে, কথা বলার মতো রুচিটুকু হারিয়ে ফেলেছে সে। মন খারাপের দলে এসে আবারও হানা দিল। এতক্ষণ যাবৎ সবকিছু ভুলে থাকা মিসরাতের আবারও আজকের কাহিনী চোখের সামনে ভেসে উঠল। মোনার সাথে কতটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল আরিয়ান। তার মানে মোনার সাথে তার এখনো সম্পর্ক আছে? থাকতেই পারে। সম্পর্ক তো আর আজকের নয়, অনেক বছর আগের। সেই তো তৃতীয় ব্যক্তি ছিল তাদের দুজনের মধ্যে। অতীত চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠেছে। রাত বিরাতে ঘুম বাদ দিয়ে তাই তো মিসরাত ডুব দিল অতীতের পাতায়। আপু, আমাকে বার্গার কিনে দে না একটা। ইসরাতের কণ্ঠ কানে গেলেও সেদিকে মনোযোগ দিতে পারছে না মিসরাত, কারণ সে এখন তার চোখের সামনে যাকে দেখতে পাচ্ছে তাকে দেখাতেই মগ্ন। কালো রঙের স্যুট পরে আছে মানুষটা, চোখে একটা কালো সানগ্লাস, মুখে মৃদু হাসি বজায় রেখে একটা লোকের সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলছে। সেদিকে তাকিয়ে দেখার মতো কিছুই নেই, তবে মিসরাতের হাবভাব দেখে মনে হচ্ছে এখন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হলো এই মানুষটার দিকে তাকিয়ে থাকা। ফর্সা গায়ের রং, কালো স্যুট এর সাথে দারুণ মানিয়েছে। পুরো মুখ জুড়ে চাপা দাড়ি, হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বোঝাচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে। আপু দে না একটা বার্গার, খুব খেতে ইচ্ছে করছে। আমারও খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু আস্ত মানুষ খায় কিভাবে? ছোট্ট ইসরাত যেন মিসরাতের প্রত্যুত্তর শুনে ভরকে গেল। আপু, আমি বার্গার খাবো বলেছি, মানুষ খাবো বলিনি। আর আমি মানুষ খাবোই বা কেন? আমি কি রাক্ষসী নাকি? মিসরাত দেখতে পেল কিছুক্ষণ কথাবার্তা বলে লোকটি থেকে বিদায় নিয়ে চলে গেল মানুষটা। হ্যাঁ, সেই মানুষ যে সবসময় মিসরাতের দোয়ায় সামিল থাকে, যাকে পাওয়ার জন্য মিসরাত না জানি কতবার প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে। প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে এই মানুষটিকে চায় সে। আর সে আশাবাদী তার এই চাওয়া একদিন না একদিন পূর্ণ হবেই। তবে চাওয়া এই হিসেবে শুধু মিসরাতের মধ্যেই সীমাবদ্ধ। তার অনুভূতি সম্পর্কে কেউই অবগত নয়। মানুষটি আরিয়ান চলে যাওয়ার পর মিসরাতের হুঁশ ফিরে। এতক্ষণ যাবৎ কি উল্টাপাল্টা কথা বলছে সে ইসরাতকে, এখন সেটা বুঝতে পারছে। তুই বার্গারের কথা বলছিলি? তোর এটা বুঝতে এতক্ষণ লাগলো? হ্যাঁ, না বুঝেছি তো, আবার একটু নিশ্চিন্ত হলাম আর কি। মিসরাত ইসরাতের জন্য বার্গার কিনতে বের হওয়ার সময় গেট পার হয়েই মুখোমুখি হলো আরিয়ানের। আরিয়ান তাদের বাসায় ছিল, যেটা মিসরাত জানতো না। ধুর, একটু সেজেগুজে বের হলেই তো হতো, কেন সাজলো না মিসরাত? নিজের উপর নিজেরই রাগ হচ্ছে এখন, অথচ তার দোষ নেই একটুও। আঙ্কেল বাসায় আছেন? এই ছেলেটার কথা বলার ভঙ্গিমা পর্যন্ত মিসরাতের কাছে অন্যরকম লাগে। এত সুন্দর করে কেউ কথা বলে? কাউকে কথা বললে আসলে এত সুন্দর লাগে, নাকি শুধু আরিয়ানকেই লাগছে? মিসরাতের চোখের সামনে তুড়ি বাজালো আরিয়ান। হ্যালো, কিছু জিজ্ঞেস করেছি তো আমি। তোমার আব্বু বাসায় আছেন? না। আরিয়ান মিসরাতের উত্তর পেয়ে ফিরে যেতে নিল, তখনই পেছন থেকে ডেকে উঠল মিসরাত। আব্বু না থাকলে বাসায় আসা যায় না? সব সময় কি কাজের জন্যই আসতে হবে? আব্বু ছাড়া তো আমরা সবাই আছি। এত রিল্যাক্স লাইফ লিড করার কপাল কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। কাজ করতে হবে, তবেই নাম, অর্থ, যশ সব আসবে। ঘরে বসে শুধু হাওয়া খেলে এই সব কিছুই নিচ থেকে হেঁটে হেঁটে আসে না। আরিয়ান আর কালক্ষেপণ না করে চলে গেল। গাল ফুলিয়ে
বাম দিকে ভ্রু উঁচু করে আরিয়ানকে ব্যঙ্গ করে মিসরাত বলল, ঘরে বসে হাওয়া খেলে চলে না? আসছে আমার কর্মঠ পুরুষ। এ কি মানুষ নাকি রোবট? হ্যাঁ, একটু আশেপাশেও তো তাকায় না। ও আপু, এখনো যাসনি? মাথা উঁচু করে মিসরাত দেখলো ইসরাত বারান্দায় দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। তার দিকে বললে ভুল হবে, তার হাতের দিকে তাকিয়ে। আহারে বার্গার! বুঝলে রেনু, আমার কাজের চাপ ইদানিং বেশি পড়ে যাচ্ছে। আমার মনে হয় আমি কয়েকটা দিন রাতে আর বাসায় ফিরতে পারবো না। প্লেটে এক টুকরো মাছ তুলে দিতে দিতে শোয়েব রহমান রেনু আক্তারকে প্রশ্ন করে বসলেন, কেন? কোম্পানি তো খুব বেশি দূরে না, ঘন্টা দুয়েক রাস্তা। তার জন্য বাসা না এসে থাকবে কেন? বুঝতে পারছো না, অতিরিক্ত চাপ পড়েছে কাজের। অনেক হিসেবে গন্ডগোল তৈরি হচ্ছে। এর পেছনের কারণটা ঠিক বুঝতে পারছি না। টাকা পয়সার ইদানিং মিল পাওয়া যাচ্ছে না। তুমি তোফায়েল ভাইকে জানাওনি এই ব্যাপারে কিছু? বারিয়ানকে? আরিয়ানকে বলেছিলাম, সে বলল আমার সাথে কথা বলে ব্যাপারটা খতিয়ে দেখবে, কিন্তু আজকে এলো না কেন বুঝলাম না। শোয়েব রহমান, মিসরাত আর ইসরাত একসাথে রাতের খাবার খেতে বসেছে। রেনু আক্তার পরিবেশন করছেন। শোয়েব রহমানের কথা শুনে মিসরাতের মনে পড়লো আজকে তো আরিয়ান তার কাছে তার আব্বুর কথা জিজ্ঞেস করেছিল। আব্বু আরিয়ান হক এসেছিল তো, তোমার কথা জিজ্ঞেস করলো আমাকে। তাই নাকি? কখন এসেছিল আম্মু? এই তো আজকে বিকেলের দিকে। কই এসেছিল? আমি তো বাসায় ছিলাম, দেখলাম না তো। আম্মু গেটের সামনে থেকে চলে গিয়েছে আবার। আমি যখন বলেছি আব্বু বাসায় নেই, তখন সাথে সাথেই চলে গিয়েছে। তো তুই একটু বাসায় আসতে বলবি না? ভদ্রতার খাতিরেও তো মানুষ এসব জিজ্ঞাসা করে। বলেছিলাম তো আম্মু, কিন্তু দাঁড়ায়নি, চলে গিয়েছে। সরি। আরিয়ান ছেলেটা খুব কাজ পাগল ছেলে রেনু। সে অযথা সময় একেবারে নষ্ট করে না, প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে জানে। তাছাড়া তার দৃঢ় ব্যক্তিত্ব আমাকে বারবারই মুগ্ধ করে। লাজুক হাসলো মিসরাত। শোয়েব রহমানের দিকে তাকিয়ে মনে মনে বলল, একটাবার মুখ ফুটে বলো না আব্বু যে ওই ছেলেকে তোমার মেয়ের জামাই হিসেবে ব্যাপক পছন্দ হয়েছে। কি ব্যাপার মিশু, তুই একা একা হাসছিস কেন? এখানে আমরা হাসির কিছু বলেছি? মুখের হাসি উবড়ে গিয়ে বোকাশোকা মুখ করে তাকিয়ে রইল মিসরাত তার আম্মুর দিকে। আসলে আম্মু, আজকে কলেজে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটাই মনে পড়েছে। খুব হাসির ঘটনা, তাই একটু হাসলাম আর কি। ভালো করে আম্মু, পড়াশোনা ভালো করে করিস। তোকে নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন। মিসরাত কিছু বলতে নেবে তার আগেই শোয়েব রহমান ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে ফোন রিসিভ করলেন। হ্যাঁ আরিয়ান আব্বু, বলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু বিরক্ত করলাম। না না আব্বু, বলো। আজকে তো তোমার আমার সাথে কথা বলার ছিল। জি আঙ্কেল, আমি আপনার বাসায় গিয়েছিলাম, আপনি নেই দেখে চলে এসেছি। পরে আবার আরও কিছু কাজে আটকে গিয়েছিলাম, তাই আর কথা বলা হয়নি। আঙ্কেল, জয়নাল আমাকে কিছুক্ষণ আগে ফোন দিল, বলল আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে নাকি আরও 3 লক্ষ টাকা আজকে উধাও হয়েছে। কি বলো এগুলো? টাকাগুলো কোথায় যাচ্ছে এভাবে? আমিও বুঝতে পারছি না আঙ্কেল। আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার তো আব্বু, আমি, আপনি আর জয়নাল ছাড়া কেউ জানে না। জয়নালকে আমি একাধিকভাবে জিজ্ঞেস করেছি সে কিছু জানে কিনা, কিংবা টাকা সরানোর পেছনে কোনো হাত আছে কিনা তার। সে প্রত্যেকবার না করে গিয়েছে। আমি তার পেছনে ছোটোখাটো তদন্ত করেছি বলতে পারেন, কিন্তু কোনো প্রমাণ পাইনি টাকা হাতানোর। বুঝতে পারছি না কিছু। আমাদের গোপন তথ্য কি তবে ফাঁস হয়ে যাচ্ছে? কিন্তু এসব করবেটাই বা কে? আব্বু, আমি তো কিছুই করিনি। ছি ছি, আমি আপনাকে একটু সন্দেহ করছি না আঙ্কেল। আপনি আমাদের কোম্পানির প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন। আমাদের খারাপ সময়েও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন কোম্পানিকে আগলে রাখার। আমি আপনাকে কখনোই সন্দেহ করতে পারি না আঙ্কেল, কিন্তু প্রশ্ন তো এটাই যে আমাদের গোপন তথ্য ফাঁস হচ্ছে কিভাবে, করছেটাকে এসব? আপনি কি কাউকে সন্দেহ করতে পারেন আঙ্কেল? না আব্বু, না জেনে শুনে কাউকে সন্দেহ করা বা দোষারোপ করাটাও পাপ। আমি এর জন্য তোমার আন্টিকে একটু আগে বললাম যে এখন থেকে আমি কোম্পানি ছেড়ে কোথাও যাব না। বুঝতে পারলাম না আপনার কথা। আমি এখন থেকে রাতেও কোম্পানিতেই থাকবো। সেখানেই খাওয়া দাওয়া সাথে সাথে ঘুমের ব্যবস্থাও করে নিব। আমার ধারণা এখন যা হচ্ছে সব রাতের অন্ধকারে হচ্ছে। দিনের বেলায় আমাদের চোখ ফাঁকি দিয়ে এসব কেউ করার সাহস পাবে না বলে আমার মনে হয় না। আমি রাতে সেখানে থাকলে এই ব্যাপারটা উপর নজর রাখতে পাবো। কিন্তু আঙ্কেল, আপনারও তো পরিবার আছে, তারা আপনার থেকে কিছু সময় চায়।
এভাবে সব কিছু ছেড়ে দিয়ে আপনি কোম্পানি আঁকড়ে বসে থাকবেন? তোমাদের কোম্পানিতে আমি শুধু টাকার জন্য কাজ করি না আব্বু, এই কোম্পানির প্রতি আমারও একটা টান জন্মে গিয়েছে। কোম্পানির কোনো ক্ষতি হওয়া মানে মনে হয় যে নিজের ক্ষতি হওয়া। আর তাছাড়া তুমি তো আমার বাসার পাশেই থাকো, তোমাকে আমি নিজের ছেলের মতো ভাবি, তোমাকে আমি ভরসা করি। যদি খুব বেশি কোনো সমস্যা হয় তাহলে তুমি এটা সামলে নেবে আমার বিশ্বাস। আঙ্কেল, আমিও তো কাজের জন্য সারাদিন বাসার বাইরে থাকি, রাত ছাড়া তো আমার বাসায় থাকা হয় না। আমি যদি আপনার বিশ্বাস রাখতে না পারি? সমস্যা নেই আব্বু, রাত বিরতে সমস্যা হলে সেটা বেশি কষ্টকর সামাল দেওয়া। তুমি তখন একটু পাশে থাকলেই চলবে যদি আমার মেয়েদের বা তোমার আন্টির কোনো সমস্যা হয়। বিগত 2 দিন ধরে শোয়েব রহমান আর বাসায় থাকছেন না রাতে, তাই প্রতি রাতে নিয়ম করে আরিয়ান নিজে থেকেই একবার করে ফোন দেয় রেনু আক্তারকে, কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু লাগবে কিনা। আজকে রাতেও তার ব্যতিক্রম হলো না। তবে আরিয়ান তখন ফোন দিয়েছে, তখন ওয়াশরুমে ছিল রেনু আক্তার, তাই ফোন মিসরাত রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কোনো সমস্যা হচ্ছে না তো? এই আপনি কি বয়রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কে? আরে দূর, 2 দিন ধরে আম্মুর সাথে কথা বলে আসছেন, এখনো কি তার কণ্ঠ চিনতে পারলেন না? আমার কণ্ঠ কি শুনতে আম্মুর মতো নাকি? কত বাচ্চা বাচ্চা কিউট একটা কণ্ঠ, শুনলেই তো যে কোনো কারোর মন ভালো হয়ে যায়। আন্টি আসলে বলে দিও আমি ফোন দিয়েছিলাম, আর কোনো প্রয়োজন হলে যাতে নির্দ্বিধায় আমাকে জানায়। কোনো সমস্যা নেই, এখন আসুন আমরা কিছুক্ষণ কথা বলি। আজকে কলেজে কি হয়েছে জানেন? একটা বড় সড় সাপ মাঠে চলে এসেছিল, তারপর মিসরাতের গানে অপর পাশ থেকে টুট টুট শব্দ এলো। বুঝতে পারলো আরিয়ান ফোন কেটে দিয়েছে। ঠোঁট উল্টে ফোনের দিকে তাকিয়ে টেবিলের উপর ফোন রেখে পাশে ফিরে দেখলো মিসরাত তার দিকে তাকিয়ে আছে। তোর কলেজের মাঠে সাপ এসেছে, সেটা আমাকে বললি না কেন? তুই ছোট মানুষ, ভয় পেয়ে যাবে শুনলে। এখন ঘুমাতো। ইসরাতকে 7-5 বুঝিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল মিসরাত। আগামীকাল সে প্রথমবারের মতো আরিয়ানের কাছে মনের কথা বলবে, ঠিক করে রেখেছে। আজানের শব্দ কানে আসা অতীত থেকে ফিরে আসলো মিসরাত। বুড়ো হয়ে গিয়েছে, পুরো নির্গম রাত কাটলো। ভাগ্যিস কালকে শনিবার, তাই তার কাজে যাওয়া লাগবে না, নয়তো মারাত্মক সমস্যায় পড়তে হতো। উঁচু করে নামাজ পড়ে নিল মিসরাত, এরপর বিছানায় গা এলিয়ে দিল। 2-3 ঘন্টা অন্তত পক্ষে ঘুমাতে হবে, নয়তো শরীর খারাপ করবে। চিৎকার চেঁচামেচিতে মিসরাতের ঘুম ভাঙলো। ঘুম থেকে চোখ কষলে উঠে রুমে থাকা ঘড়ির দিকে চোখ গেল তার। 10টা বেজে 40 মিনিট, প্রায় 11টা বাজতে চলছে, আর এখনও সে ঘুমাচ্ছিল। তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো মিসরাত। দেখতে পেল রেনু আক্তার ইসরাতকে কি বলে চলছেন গলা উঁচিয়ে। ইসরাতও ছাড় দিচ্ছেন না। দুজনের গলার স্বর এখন এতটাই উঁচু যে গভীর ঘুমে আচ্ছন্ন ব্যক্তিও বোধহয় উঠে যাবে। মিসরাত কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তাদের কথা কাটাকাটি শেষ হওয়ার অপেক্ষায়। কিন্তু প্রায় মিনিট 4 মতো দাঁড়িয়ে থাকার পর যখন বুঝলো যে এই ঝগড়া এত সহজে থামবে না, তখন সে জোরে একটা চিৎকার দিয়ে বলল, ঝগড়া বন্ধ করো প্লিজ। মনে হলো কথাটা বলে কাজে দিয়েছে। আসলে তারা দুজন চুপ হয়েছে। আম্মু, এসব কি শুরু করে দিয়েছো বলো তো? পাশের বাসায় অন্য আরো মানুষ থাকে না? তারা কি বলবে, কি ভাববে আমাদের নিয়ে, সেটা ভেবে দেখেছো? এসব কথা আমাকে না বলে তোর বোনকে বল। আম্মু, এখন আমার দোষ দেবে না বলেছি। তুমি ঘুম থেকে ওঠার পরেই তো বললে আমার ট্যুরে যাওয়া ক্যান্সেল। কি হলো বলনি? বলো। হ্যাঁ বলেছি তো। তো মানে তুমি গতকাল রাত পর্যন্ত রাজি ছিলে, আর আজকে ঘুম থেকে উঠে বলছো না? তোর আব্বুকে বলবো ছুটি ম্যানেজ করে আনতে। আমি, তোর আব্বু, তুই আর মিশু আমরা 4 জন মিলে ঘুরতে যাব, ঠিক আছে? হলো তো তোর ট্যুর। ফ্যামিলি ট্যুর আর ফ্রেন্ডসদের সাথে ট্যুরের মধ্যে অনেক পার্থক্য আছে, তুমি বুঝবে না এসব। না, সে কেন বুঝবে, সব তো তুই বুঝবি। শোন, আমি তোর মা, তোর থেকে বেশি বুঝি বলেই বলছি তোর যাওয়া হবে না। যখন আরেকটু বড় হবে তখন না হয় যাবি, এই তো ভার্সিটি হোক বা অন্য কোথাও, তখন তো ট্যুরে নিয়ে যাবে, তখন যাবি। আরও 3-4 বছর পর, এখন না। কেন? এখন আমি কোনো ছেলের সাথে পালিয়ে যাব? তোমার সাদমান বলেছে তাই? সাদমান বলুক আর যাই বলুক,
তোর চাওয়া বন্ধ। বেশি বাড়াবাড়ি করলে তোর আব্বুকে ফোন দেবো বললাম। রেনু আক্তার হন হন করে হেঁটে চলে গেল। ঠোঁট বাঁকিয়ে সেদিকে তাকিয়ে আছে ইশরাত। মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ালো মিসরাত। এই ইস্যু, কাঁদছিস নাকি তুই? ও আপু প্লিজ রাজি করা না আম্মুকে। আমি সব কিছু ঠিকঠাক করে রেখেছি, কোনো ড্রেসের সাথে কি পরবো সেটাও। না যেতে পারলে আমার খুব কষ্ট হবে রে আপু। তুই না আমার কষ্ট বুঝিস, বোঝো না একটু আম্মুকে। আম্মু তো রাজি ছিল, শুধু বলেছিল সাদমানের সাথে তোকে যেতে হবে। বুঝতে পারলাম না, এখন কি সাদমানকেও আম্মু বিশ্বাস করতে পারছে না? মুহূর্তের মধ্যেই যেন ধপ করে জ্বলে উঠল ইশরাত। বুঝেছি আপু, আম্মুর হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করার কারণ বুঝতে পেরেছি আমি। কি কারণ? সাদমান হাসান গতকাল রাতেও আমাকে বলল সকাল পর্যন্ত অপেক্ষা করতে। তার মানে এই জিনিসটার অপেক্ষা করতে বলেছিল। নিশ্চয়ই আমার আম্মুকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে, নয়তো আম্মু এতটা পাষাণ হতে পারতো না। আমার কোনো কথাই শুনতে চাইছে না। এখন কি করবো আপু? তুই কি করতে চাস? খুবই সহজ আমার চাওয়া, শুধু ট্যুরে যেতে চাই। একা? অবশ্যই। তাহলে ট্যুরে যাওয়ার কথা ভুলে যা। তুই একা যেতে চাইলে শুধু আম্মু কেন, আমিও রাজি না। যদি পারিস সাদমানের সাথে যাবি, নয়তো না। আপু তুইও সাদমান হাসানের পক্ষ নিচ্ছিস? আমি কারোর পক্ষ নিচ্ছি না। কামরুলের ব্যাপারটা না থাকলে আমি তোকে একা যাওয়ার কথাই বলতাম, কিন্তু এখন আমার সাহস হচ্ছে না তোকে একা ছাড়তে। আপু আমি একেবারে লক্ষ্মী একটা মেয়ের মতো থাকবো সেখানে। তুই কিভাবে থাকবি না থাকবি সেটা আমার জানার বিষয় না। যেহেতু তোর মনে হচ্ছে যে সাদমান আম্মুকে কিছু একটা বলেছে, তাহলে তুই সরাসরি সাদমানের সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নে। এদিকে আমি কিছু বলবো না। ইশরাতের হাতে ফোন ধরিয়ে দিয়ে মিসরাত চলে গেল। সাদমানের নম্বরে ডায়াল করে দিয়েছে ইশরাত। রিং হচ্ছে। উপায়ন্তর না দেখে এখন সাদমানের সাথে কথা বলতেই বাধ্য হলো ইশরাত। গুড মর্নিং। বলো মিসরাত। আমার সকালটা পুরো নষ্ট করে দিয়ে এখন আপনি মর্নিং বলতে আসছেন? এই তুমি ফোন ধরার সাথে সাথেই ঝগড়া শুরু করে দাও কেন? যার কপালে গিয়ে পড়বে তার তো 12টা বাজিয়ে ছাড়বে। মানে মানুষ শুরুতে তো একটু স্বাভাবিক সুরে কথা বলে, এরপর না হয় তেরা কথা বলে। আর তুমি তো শুরুই করো তেরা কথা দিয়ে। ও থেকে যে আসে এসব জগরটে মেয়ে সকল। ওই আপনি ঝগড়া নিয়ে পড়েছেন, আর এদিকে যে নিজের বাসায় বসে বসে আমার ভোলা ভালা আম্মুর কানে কিসব কুবুদ্ধি ঠুকিয়ে আমার সর্বনাশ করেছেন সেটা। আমি কুবুদ্ধি দিই না, আন্টি আমার কাছে চেয়ে পরামর্শ চায়। কারণ আন্টি বুঝতে পেরেছেন আমি সবসময় সঠিক পরামর্শ দিই। উনি আমার বুদ্ধির উপর কোনো সন্দেহ রাখেন না। নিজের প্রশংসা নিজে পরে করবেন। আমি ভালোই ভালোই বলছি, আম্মুকে কি বলেছেন জানি না, তবে কথা ফিরিয়ে নিন। কাউকে কোনো ব্যাপারে রাজি করাতে হলে মানুষ তার মন গলানোর জন্য, তাকে খুশি করার জন্য চেষ্টা করে। আর এই এক অদ্ভুত প্রাণী দেখছি যে কিনা হুমকি দুমকি দিয়ে কাউকে রাজি করাচ্ছে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। তো আপনি কি আশা করেছেন আপনার পেছনে পেছনে আবার ঘুরবো আমি? আপনার পায়ে পড়ে থাকতে হবে? এরকম আমি কখনো করব না। ঠিক আছে করো, আমার কি? ট্যুরে তুমি যেতে পারবে না, আমার তো আর কিছু না। ফোন কেটে দিল সাদমান। মুখ ফুলিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে ইশরাত। আপন মনে ভাবতে লাগলো ছেলেটা এখন চাচ্ছেটা কি। অনেক ভেবেচিন্তে ইশরাত ঠিক করলো সাদমানের সাথে তার সরাসরি কথা বলা প্রয়োজন। যদিও তার বিন্দুমাত্র ইচ্ছে নেই সাদমানের সাথে কথা বলার, কিন্তু এখন পরিস্থিতি চাপে পড়ে করতেই হবে। দুপুরে খাওয়া দাওয়া সেরেই চলে গেল সাদমানের বাসার উদ্দেশ্যে। শুধু লিফট দিয়ে 3 তলা উপরে উঠতে হয়েছে। এই যা দরজার সামনে দাঁড়িয়ে আগেভাগে নিজের মনকে শান্ত এবং শক্ত করে নিল ইশরাত। মাথা যথেষ্ট ঠান্ডা রাখতে হবে। যত বিরক্তিকর পরিস্থিতি উৎপন্ন হোক না কেন, ট্যুরে যাওয়া নিশ্চিত করতে হলে এই বান্দাকে রাজি করাতেই হবে। জোরে একটা শ্বাস নিয়ে আবারও ছাড়লো ইশরাত। কলিং বেল বাজালো। কয়েকবার বাজতেই দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। হ্যাঁ, উনি সাদমানের আম্মু। আরে ইশরাত যে, আয় আম্মু। তুই তো কতদিন ধরে আমাদের বাসায় আসিস না। আমি তো ভেবেছিলাম আমাদের বোধহয় ভুলেই গিয়েছিস। তোর এই মা এর সাথে কথা বলতে ইচ্ছে হয় না বুঝি? আন্টি আসলে পরীক্ষা চলছিল তো এতদিন, তাই একটু ব্যস্ত ছিলাম গো। আমি জানি তোর পরীক্ষা প্রায় 10-12 দিন আগেই শেষ। এখন আমার সাথে মিথ্যা কথা বলতে শিখে গেছিস।
জিভে দাঁত দিয়ে কামড় দিল ইসরাত। সেটা দেখেই হেসে ফেললেন পারভিন সুলতানা। ইসরাতকে নিজের মেয়ের মতো আদর করেন উনি। সাদমান ওনার একমাত্র সন্তান। খুব শখ ছিল ওনার একটা মিষ্টি মেয়ে সন্তানের, কিন্তু সেটা আর ওনার কপালে ছিল না। তাই মিসরাত এবং ইসরাত দুজনকে তিনি অত্যধিক স্নেহ করেন। তবে মিসরাত থেকে ইসরাতের প্রতি টানটা বোধ হয় একটু বেশি ওনার। তুই ছাড়া সম্বোধন করে না একদমই। এমনকি এটাও বলে দিয়েছে যাতে ওনাকে মা বলে মনে করে ইসরাত আর মিসরাত। যদিও দুজনে কেউই এখনো মা বলে সম্বোধন করতে পারেনি, তবে পারভিন সুলতানাকে দুজন ভীষণ ভালোবাসে। এতদিন পর্যন্ত প্রায় সময়ই ইসরাত সাদমানের বাসায় এসে বসে থাকতো। কোনো কারণ না থাকলেও বসে থাকতো। পারভিন সুলতানার সাথে অনেক কথা বললেও মূল উদ্দেশ্য ছিল সাদমানের জন্য, তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য। তবে সেদিনের পার্কের ঘটনার পর থেকে সেসব সবকিছুই করা ছেড়ে দিয়েছে ইসরাত। অনেকদিন পর আজ সে এই বাসায় এসেছে শুধু সাদমানের সাথে টুরি নিয়ে কথা বলার জন্য। কিন্তু তার মাঝে এই পরিবর্তন কেন ঘটল? হঠাৎ হুট করেই কেন সাদমানের বাসায় আসা বন্ধ করে দিল তা পারভিন সুলতানা জানেন না বলেই তাকে উক্ত প্রশ্নটা করলো। ধরা পড়ে এখন চুপ করে গেছিস, থাক আর লজ্জা পেতে হবে না। মায়ের কাছে আবার লজ্জা কিসের? মানে আন্টি, সাদমান ভাই কি বাসায় আছেন? দরজা খুললাম আমি, তোকে প্রশ্ন করেছি আমি, আর তুই সাদমানের কথা জিজ্ঞেস করছিস? না না, সেরকম কিছু না আন্টি। তোমাকে আর কি জিজ্ঞেস করবো বলো তো? তুমি সবসময় এতটা হাসি খুশি হয়ে থাকো যে কিছু জিজ্ঞেস করার আর বাকি থাকে না। যা কিছু হয়ে যাক না কেন, তোমার এই মুখের হাসি সব সময় বজায় রাখো তুমি। তাই তোমাকে কিছু জিজ্ঞেস করারও থাকে না, কারণ আমি জানি আমার আন্টি সব সময় বিন্দাস থাকে। হয়েছে পাকামো, আয় সোফায় গিয়ে বস, দুপুরের খাবারটা খেয়ে যা। আন্টি, আমি মাত্র খেয়ে এসেছি, পেট একেবারে ভরা, বিশ্বাস করো একটুও জায়গা নেই। তা বললে তো হবে না, আমার বাসায় এসে খালি মুখে যেতে পারবি না, কিছু হলেও তো খেতে হবে। ঠিক আছে, অল্প করে একটু ভাত আনবে। যাই রান্না করেছো সেখান থেকে যে কোনো একটা পদ আনবে। ভাত ঠিক এক মুঠো। আচ্ছা, রান্না আর একটু বাকি আছে, তুই বস, না হয় সাদমানের সাথেই দেখা করে যা আয়। তার কথা জিজ্ঞেস করছিলি তখন? উনি রুমেই আছেন? হ্যাঁ আছে তো, রুমেই, কিন্তু এখন কি করতেছে জানি না, গিয়ে দেখে আয়। পারভিন সুলতানা রান্নাঘরে চলে গেল। সাদমানের রুমের দিকে অগ্রসর হলো ইসরাত। দরজা কি বন্ধ না খোলা বুঝতে পারতেছে না। কয়েকবার টোকা দিল, কেউ খুলল না দরজা। হ্যান্ডেল ধরে একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ইসরাত বুঝতে পারলো সাদমান দরজা আবজা দিয়ে রেখেছিল, কিন্তু দরজা খুলে ভিতরে ঢুকে কাউকে দেখতে পেল না ইসরাত। ওয়াশরুমের ভেতরে পানির আওয়াজ হচ্ছিল। ইসরাত আসার পরপরই বন্ধ হয়ে গেল। সাদমান কি তবে গোসল করছে? কথাটা মাথায় আসতেই রুম থেকে বের হতে উদ্যত হলো ইসরাত। তবে তার আগেই ওয়াশরুমের দরজা খুলে গেল। ট্রাউজার পরে উন্মুক্ত বক্ষে মাথার চুলগুলো টাওয়াল দিয়ে ঝাড়তে ঝাড়তে বের হচ্ছে সাদমান। সেদিকে তাকিয়ে কয়েকবার ডুব গেলে আবার অন্যদিকে ফিরে গেল ইসরাত। তাড়াতাড়ি দরজার সামনে চলে গেল রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে। এই দাঁড়াও, তুমি আমার রুমে এখন কি করছো? সাহস তো কম না, পারমিশন নিয়ে ঢুকেছো আমার? দপ করে ইসরাতের ঠান্ডা মাথায় আগুন জ্বলে উঠলো। তবে নিজেকে শান্ত রেখে সাদমানের দিকে না তাকিয়েই সে জবাব দিল, পারমিশন নেওয়ার জন্য একটা মানুষের দরকার লাগে। আমি কি আপনার রুমের বিছানা আর টেবিল চেয়ার থেকে পারমিশন নেব? নক তো করেছিলাম ঢোকার সময়, কোনো রেসপন্স না পেয়ে দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। আমার রুমে এসেছো কিসের জন্য? আপনার সাথে একটু কথা বলার ছিল। তো বলো, ওইদিকে ফিরে তাকিয়ে আছো কেন? একটাবার আয়নায় নিজেকে দেখুন, এরপর আশা করি আমাকে আর এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না। হ্যাঁ দেখলাম আয়নায় নিজেকে। তো দাঁতে দাঁত পিষে ইসরাত বলল, একটা টি শার্ট বা কিছু পরে নিন দয়া করে। তোমার জন্য এখন নিজের বাসায় একটু স্বাচ্ছন্দ্যও থাকতে পারবো না? মানে প্রচুর গরম পড়েছে আজকে। আমি এখন যেভাবে আছি সেভাবেই ছিলাম সারাদিন, আর বাকি সময়টুকু এভাবেই থাকবো। তাহলে আমি যেভাবে আছি সেভাবে থেকেই কথা বলবো, ঠিক আছে? ওকে, অ্যাজ ইউর উইশ। বলো কি বলবে।
আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো এমন মানুষ আমি পৃথিবীতে এই পর্যন্ত আর কাউকে দেখিনি। আপনি অসাধারণ, আপনি সেরার সেরা, আপনার তুলনা হয় না কারোর সাথে। আপনি মানুষ না, বিশ্বাস করুন। মানুষ আপনি হতেই পারেন না, এটা কখনোই সম্ভব নয়। কি? মানে বলতে চাইছিলাম যে আপনি মানুষ না, শুধু মহৎ মানুষ। তা আমি কি এমন করলাম যে তুমি আমাকে মহৎ বানিয়ে দিলে? আরে এত কারণ বলে শেষ করা যাবে? আপনার তো গুণেরই অন্ত নেই। দু একটা বলা যাবে সেগুলোর মধ্যে থেকে? এই রে, এটা তো ভেবে আসিনি। এমন প্রশ্ন করবে তো বুঝিনি। ভেবেছিলাম প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে যাবে। কিছু বললে? না, আসলে আপনি অনেক ভালো। তাই? হুট করে তোমার এমনটা কেন মনে হলো যে আমি ভালো? এই যে আপনি আম্মুকে আবার রাজি করিয়ে দেবেন ট্যুরে যেতে, আমাকে অনুমতি দেওয়ার জন্য, তাই। আমি বলেছি এমনটা করব? সবকিছু নিজে নিজে ভেবে নিচ্ছ কেন? অবশ্যই ভাববো। আপনি মানুষটা দারুণ। একটা মানুষের যত রকম ভালো গুণ থাকা দরকার তার থেকে কয়েক কোটি গুণ আপনার মধ্যে আছে। আপনি একজন রত্নগর্ভা। কি? মানে আন্টি একজন রত্নগর্ভা আপনাকে গর্ভে ধারণ করেছে বলে কথা। আপনার মতো অমানুষ মানে মহৎ মানুষকে। মুখে বাম হাত চেপে নিঃশব্দে হাসছে সাদমান। মেয়েটা যে মনের বিরুদ্ধে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে তার প্রশংসা করার, এটা বোঝাই যাচ্ছে। বেশ মজাও লাগছে সাদমানের নিজের কাছেও, কিন্তু এতটা সহজে সবকিছু মিটমাট করার ইচ্ছা তার নেই। যাক, তোমার মুখ দিয়ে কারো প্রশংসা বের হয় সেটা জানতে পেরে এবং শুনতে পেরে ভালো লাগলো। এখন যেতে পারো। ইসরাত আক্কেলে গুডুম হয়ে গেল। যেতে পারো মানে কি? এতক্ষণ যাবৎ এত কিছু সে কি এমনি এমনি বলছে নাকি? এবার আর লজ্জার ধার ধারল না ইসরাত। সাদমানের দিকে ফিক করে তাকালো, এরপর রাগে ফুসফুস করতে লাগলো। ওই জোরপূর্বক এতক্ষণ ধরে আপনার মিথ্যে প্রশংসা আমি এমনি এমনি করেছি? কেন করেছি আপনি জানেন না? বললাম না আমি ট্যুরে যাব, আম্মুকে রাজি করান। সেদিন রাতে আমার সাথে বেয়াদবি করেছিলে, মনে আছে? বেয়াদবির শাস্তি তো পেতেই হবে। কিসের বেয়াদবি? হ্যাঁ, আপনি আমাকে কামরুলের কথা বলে শাসাচ্ছিলেন, তো আমি উল্টা উত্তর দেব না? এতদিন ধরে চুপ ছিলাম বলে সারা জীবন চুপ থাকবো? সেটা একদম ভাবতে যাবেন না। আমি তোমাকে কোথায় শাসিয়েছি? শুধু বলেছিলাম কামরুল তোমাকে ফোনে বিরক্ত করছে, সেটা কাউকে বলনি কেন? এখানে সাহসে কি দেখলে? কেন আপনি আমাকে জিজ্ঞেস করতে যাবেন? কে আপনি? আপনার কাছে কোনো কিছু নিয়ে জবাবদিহি করতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য, সেটা তুমি এখন না বুঝলেও পরে বুঝবে। কোনো পরে না, আজকেই সব বোঝাপড়া হয়ে যাক। সেদিন রাস্তায় আমাকে থাপ্পড় মেরেছিলেন কেন? আমি শুধু বলেছিলাম যে যে কোনো ছেলের পাশে গিয়ে বসবো। এখানে আপনাকে অপমান করেছি কোনোভাবে? তাহলে কোন অপরাধে আপনি আমাকে মেরেছিলেন? এখন কামরুলকে নিয়ে পড়েছেন, আম্মুকে কি বুঝিয়েছেন আল্লাহ মালুম। এখন ট্যুরে চাপার বন্ধ করতে চাইছেন কেন? কি সমস্যা আপনার? গতকাল রাতে সে যে ফোন বন্ধ করেছিল আর অন করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু টিভি দেখে মোবাইল হাতে নিল মিসরাত। অন করতেই দেখলো অসংখ্য মেসেজ এবং কল আরিয়ানের নম্বর থেকে সবগুলো এসেছে। যতগুলো মেসেজ পাঠিয়েছে তার সবগুলো মূল কথা একটাই, যাতে মিসরাত একটাবার তার সাথে দেখা করে, তাকে ভুল না বোঝে। সেসব দেখে এখন আর কোনো ভাবান্তর হলো না মিসরাতের। জানালার সামনে দাঁড়িয়ে বাহিরে নজর রাখলো সে। আবারও ফিরে গেল অতীতে। আমি তোমাকে কোনোভাবে কোনোদিনও এই কথা বলেছি যে আমি তোমার উপর ইন্টারেস্টেড? তাহলে তোমার কি করে মনে হলো তুমি এসে আমাকে প্রপোজ করবে আর আমি রাজি হয়ে যাব? পরিকল্পনা অনুযায়ী আজকে সুযোগ পেয়ে আরিয়ানকে নিজের মনে কথা বলে ফেলল মিসরাত। লাজুক ভঙ্গিতে আরিয়ানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে নিচে তাকিয়েছিল মিসরাত। আরিয়ান বেশ কিছুক্ষণ তাকে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে এই কথা বলল। তাতে মিসরাতের মনে জমে থাকা সকল লজ্জা উবে গিয়ে যেন মন খারাপের জন্ম দিল। পুরুজ্জকে সে তাকালো আরিয়ানের দিকে। আপনার আমাকে পছন্দ হয়নি? পৃথিবীতে সকলের সকলকে পছন্দ হবে এমন কোনো কথা আছে কি? কেন, আমি দেখতে ভালো না? কাউকে পছন্দ করার মতো এটাই একমাত্র কারণ হতে পারে না। তাহলে? তুমি এখনো ইম্যাচিওর মিস্টার। এসব তোমার আবেগ ছাড়া আর কিছুই না। আমি সত্যিই আপনাকে মন থেকে ভালোবাসি। তুমি একটা মিষ্টি মেয়ে, তোমাকেও আমি পছন্দ করি, কিন্তু এই পছন্দ সেই পছন্দ নয়। কেন?
আপনি অন্য কাউকে পছন্দ করেন? আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা তোমার সাজে না মনে হয়? বলুন না, আপনি অন্য কাউকে পছন্দ করেন? আরিয়ান কিছু না বলেই চলে গিয়েছিল সেদিন। তবে মিসরাত এত সহজে হাল ছাড়েনি। সেদিন প্রথমবারের মতো আরিয়ানের কাছে নিজের মনের কথা প্রকাশ করে পাত্তা না পেলেও এরপর আরও অনেকবার চেষ্টা করেছে মিসরাত। আরিয়ান অনেকবার তাকে এটা সেটা বুঝিয়ে পাঠিয়ে দিত, কিন্তু মিসরাত সেসব কানে তুলে দিয়েও নিত না। দেখতে দেখতে কলেজ ছেড়ে ভার্সিটি ভর্তি হয়ে গেল মিসরাত। সময় পরিবর্তন হতে লাগলো। মিসরাতের মনে আরিয়ানের জন্য জমে থাকা ভালোবাসাও একটুও পরিবর্তন হয়নি। মিসরাতকে আরিয়ানের পরিবারের সবাই খুব আদর করত। আরিয়ানের ছোট বোন নুজহাত মিসরাতের থেকে 2 বছরের বড় ছিল। তবে তাদের দুজনের মধ্যে সবসময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সে বছর নুজহাতের জন্মদিন মিসরাতের পুরো পরিবার নিয়ন্ত্রিত ছিল। মিসরাত যতটুকু সম্ভব নিজেকে পরিপাটি করে জন্মদিনে পার্টিতে গিয়েছিল। নজর শুধু তার একজনের দিকে ছিল। আরিয়ান মানুষটা যদি একটু তার দিকে তাকায় চোখের পলকে, তবুও যেন মিসরাতের অন্তর জুড়ে প্রশান্তি ছেয়ে যায়। তবে সেদিন তার প্রশান্তির জায়গাটা অশান্তি দিয়ে ভরে গিয়েছিল। কারণ যাকে নিয়ে এত স্বপ্ন ভরেছে মনের মধ্যে, নিশিদিন তার হাত ধরেই অন্য একটি মেয়ে পার্টিতে এসেছিল। মিসরাত জানতো না আরিয়ানের জীবনে কেউ আছে, কারণ সে 2-3 বার আরিয়ানকে জিজ্ঞাসা করলেও আরিয়ান এর কোনো সঠিক উত্তর দেয়নি। মেয়েটা আরিয়ানের হাত ধরে পার্টিতে আসার পরপরই নুজহাতের কাছে চলে এলো। কথাবার্তা অতিরিক্ত মডার্ন হওয়ায় ভাব আনতে গিয়ে এটা উল্টে কেমন জানি বেখাবা লাগে শুনতে। বহিবারণ কৃত্রিমতাপূর্ণ মুখে মেকআপের ছড়াছড়ি। এখানে যে সকল মেয়েরা আছে তারা কেউ শাড়ি তো কেউ 3 পিস পরে আছে। শুধু একটা মেয়েই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে। হেই নুস, কেমন আছো? নুজহাত খানিকটা হেসে মাথা নাড়িয়ে জানালো ভালো আছে। আর কিছু জিজ্ঞাসা করলো না নিজে থেকে। মেয়েটা রীতিমতো ক্যাটওয়াক করতে করতে চলে গেল জোহরা বেগমের কাছে। সেখানে গিয়ে কি বলছে তা মিসরাত শুনেনি, শুধু আহত চোখে আরিয়ানের দিকে তাকিয়েছিল। কিন্তু আরিয়ান ছিল ফোনে কথা বলায় ব্যস্ত। নুজহাত আপু, মেয়েটা কে? তোমার ভাইয়ের কিছু হয়? উড বি ওয়াইফ। মুখটা যেন দপ করে উঠল মিসরাতের। তোমরা জানতে এই ব্যাপারে? না রে, ভাইয়ার বিয়ের কথা কয়েকদিন ধরে তুলছিল আব্বু আম্মু। দিন 10 আগে ভাইয়া এসে হুট করে বললো তার একটা মেয়েকে পছন্দ আছে। কবে থেকে সম্পর্ক জিজ্ঞেস করে বললো বছর 3-এর। 3 বছর? আমাকে তো বললে না। কিছু বললে? হ্যাঁ, না কিছু না। তোমাদের সবার বুঝি ওকে খুব পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে মানে? বলো না তোমার পছন্দ হয়েছে। না আসলে আমতামতা করে বলার দরকার নেই, তোমার পছন্দ হয়নি। ঠিক আমাদেরও তাই। এই মেয়ের ছবি যখন দেখলাম তখন আম্মু আর আমি বলছিলাম একজন আরেকজনকে যে এই মেয়েকে ভাইয়া কি দেখে যে পছন্দ করলো। অতিরিক্ত ঢং করে কথা বলতে গিয়ে বাংলা ভাষাটাকে বিকৃত করে ফেলে। আব্বুও তেমন একটা পছন্দ করেনি, তবে ভাইয়ার পছন্দের উপর কখনোই আব্বু জোর করেনি। আম্মুও ছেলের পছন্দকে প্রাধান্য দিয়েছে। আমি আর কি বা বলবো বলো। আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে, আমি বাসায় যাই। সে কি, কেক কাটা হলো না এখনো, কোনো সেলিব্রেশন করা হলো না, তুমি চলে যাবে কেন? তুমি না থাকলে আমার ভালো লাগবে বলো। আসলে শরীরটা বেশি খারাপ লাগছে, মাথাটা কেমন জানি করছে। তাহলে আমার রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আসো। না আপু, আমি চলি গো। প্রকার দৌড়ে সেদিন সেখান থেকে চলে এসেছিল মিসরাত। মনে হচ্ছিল তার বুকে ক্রমাগত কেউ ছুরি দিয়ে আঘাত করেছে।